আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের ৩য় চ্যাপ্টার কোষ বিভাজন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলো কোষ বিভাজন চ্যাপ্টারটি শুরু করা যাক। এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। এগুলো কোনোটি দেহবৃদ্ধি ঘটায়, কোনোটি জননকোষ সৃষ্টি করে, আবার কোনোটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। বিভিন্ন ধরনের কোষ বিভাজন কিভাবে হয়ে থাকে এ সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানার চেষ্টা করব। তো দেখো, একগুলো কোষ কি করে দেহবৃদ্ধি ঘটায়, এগুলো জননকোষ সৃষ্টি করে, আবার কোনোটি কি হয় দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। দ্বিবিভাজনটা কি, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে একটা লেকচারে জেনেছি। দ্বিবিভাজনটা কি, সরাসরি যখন কোনো জটিল মাধ্যমিক প্রক্রিয়া ছাড়াই একটা কোষ দুটা কোষে বিভাজিত হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতি। তো এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো, আমরা নিচের বিষয়গুলো জানবো। এই অধ্যায়কে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইটোসিস মাইটোসিস এবং আরেকটা হচ্ছে মিওসিস। মাইটোসিস এবং মিওসিস, এই দুইটার আজকে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করব, মাইটোসিস এবং এর বিভিন্ন ধাপ নিয়ে, এবং নেক্সট লেকচারে আমরা মায়োসিস বা মিওসিস নিয়ে আলোচনা করব। দেখো, এরপর বলা হয়েছে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ, সেল ডিভিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস। প্রতিটি জীবদেহ কোষ দিয়ে গঠিত। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভাজনের মাধ্যমে একটা কোষ কি করে সংখ্যা বৃদ্ধি করে, এবং এটা আমাদের দেহের জন্য একটা স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদেরকে বলা হয় এককোষী বা ইউনিসেলুলার। এককোষী বা ইউনিসেলুলার, যাদের দেহ একটা মাত্র কোষ থাকে যাদের দেহে, তাদেরকে বলা হয় এককোষী বা ইউনিসেলুলার। যেমন উদাহরণ কি, ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। তিনটা গুরুত্বপূর্ণ উদাহরণ, এগুলো আমাদের এমসিকিউর ক্ষেত্রে প্রায় আসতে দেখা যায়। কি বলা হয়েছে উদাহরণে, এককোষী বা ইউনিসেলুলারের ভিতরে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। এই তিনটাই দেখো আমরা যে ফার্স্ট চ্যাপ্টারের সুপার কিংডম ওয়ান, অর্থাৎ সুপার কিংডম ওয়ানের যে একটা মাত্র কিংডম রয়েছে মনেরা রাজ্য, সেই মনেরা রাজ্যে এই তিনটাই কিন্তু অন্তর্ভুক্ত। মানে পড়েছি, মনেরা রাজ্য যখন পড়েছি তখন উদাহরণ পড়েছি ব্যাকটেরিয়া, অ্যামিবা, এখানে একটা এক্সট্রা হয়ে যেমন প্লাজমোডিয়াম। আবার এককোষী জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত, এদেরকে বলা হয় বহুকোষী বা মাল্টি সেলুলার। অর্থাৎ যাদের দেহ একাধিক কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী বা মাল্টি সেলুলার। মানুষ, বটগাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। বিশালদেহী একটি বটগাছের সূচনা ঘটে একটি মাত্র কোষ বা জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু থেকে। অর্থাৎ কি হয়, জাইগোট মানে কি, পুরুষ থেকে যে একটা এন সংখ্যক ক্রোমোজোম আসে এবং মহিলা থেকে একটা এন সংখ্যক ক্রোমোজোম এসে যে 2n বা ডিপ্লয়েড অবস্থা তৈরি করে, সেটাকে বলা হচ্ছে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। সে জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষের সৃষ্টি হয় এবং পর্যায়ক্রমে একটি বিশাল দেহ, হতে পারে প্রাণী দেহ কিংবা উদ্ভিদ দেহ, গঠিত হয়। এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি প্রজন্মের জন্ম হয়। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজন বা সেল ডিভিশনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। কোষের সংখ্যা বৃদ্ধি কিভাবে ঘটে, কোষ বিভাজন বা সেল ডিভিশনের মাধ্যমে। আচ্ছা, তারপর বলছে জীবদেহের দুটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজন। কি মাইটোসিস এবং মায়োসিস, এই দুইটা আমরা ধাপে ধাপে জানবো। প্রথমে আজকের লেকচারে আমরা মাইটোসিস সম্পর্কে আলোচনা করব। দেখো, বলা হয়েছে একটি কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। অর্থাৎ একটা কোষ থেকে এই একটা কোষ কিছু ধারাবাহিক প্রক্রিয়া মেনটেন করে এর কি হয়, দুইটা কোষে পরিণত হয়। এই যে একটা কোষ থেকে দুইটা কোষ হলো, এই বিভাজনটাকে কি বলা হচ্ছে, মাইটোসিস বিভাজন। বলা হয়েছে মাইটোসিসে নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। মাইটোসিসের কয়েকটা গুরুত্ব এখান থেকে আমরা জানবো। মাইটোসিসের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি দেখো, নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, একবার। একটা নিউক্লিয়াস যদি একবার বিভাজিত হয়, সেখান থেকে কয়টা নিউক্লিয়াস উৎপন্ন হয়, দুইটা নিউক্লিয়াস। একটা থেকে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয়। কয়বার বিভাজনের মাধ্যমে, একবার বিভাজনের মাধ্যমে। নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও একবার বিভাজিত হয়, অর্থাৎ নিউক্লিয়াসও একবার বিভাজিত হয় এবং এর ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। সাইটোপ্লাজমও একবারই বিভাজিত হয়, অর্থাৎ
একটা নিউক্লিয়াসে প্রধানত আমরা দুইটা জিনিস দেখতে পাই, এটা হচ্ছে ক্রোমোজোম, একটা হচ্ছে সাইটোপ্লাজম। এই ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম দুইটাই একবার করে বিভাজিত হয়। একবার করে বিভাজিত হওয়া মানে কি, অর্থাৎ একটা থেকে দুইটা করে উৎপন্ন হওয়া। একটা কোষ থেকে বা একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস মানে কি, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম, আবার একটা সাইটোপ্লাজম থেকে দুইটা সাইটোপ্লাজম, এভাবে। তারপর বলছে তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএর পরিমাণ সমান থাকে। যেহেতু ক্রোমোজোম একবার করে বিভাজিত হওয়ার মাধ্যমে একটা থেকে দুইটা উৎপন্ন হয়, তাই কি থাকে, মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ডিএনএর পরিমাণ সমান থাকে। অর্থাৎ কেন সমান থাকে, মাতৃকোষে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি এন সংখ্যক হয়, তাহলে সাধারণত আমরা কি জানি, 2n, 2n থেকে একবার বিভাজন হয়, একবার বিভাজনের মাধ্যমে এটাও 2n হয়, এটাও 2n হয়। অর্থাৎ সহজভাবে বোঝাতে চাইলে কি হয়, একটা মাতৃকোষ যখন সমানভাবে একটা ক্রোমোজোম বিভাজিত হয়ে দুইটা ক্রোমোজোম উৎপন্ন হয়, একটা সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটা সাইটোপ্লাজম উৎপন্ন হয়, অর্থাৎ একটা নিউক্লিয়াস অনুরূপভাবে বিভাজিত হয়ে অনুরূপ দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করে। এই অনুরূপ দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়ার কারণে মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে কিংবা মাতৃকোষে যে পরিমাণ ডিএনএ থাকে, ঠিক সমান পরিমাণ অপত্য কোষেও ক্রোমোজোম বা ডিএনএ থাকে। শুধু যে পরিমাণে একই থাকে তা নয়, পরিমাণে যে শুধু একই থাকে তা নয়, মাতৃকোষের ডিএনএ প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়। কিন্তু একবার সমান সংখ্যক সমানভাবে বিভাজিত হচ্ছে, কাজে কি পাওয়া যায়, হুবহু অনুলিপি পাওয়া যায় অপত্য কোষে। অর্থাৎ একটারই আরেকটা হচ্ছে কি, কপি বা হচ্ছে ক্লোন বলতে পারি। একটা থেকে আরেকটা ক্লোন তৈরি হয়, দুইটা তৈরি হয়, দুইটাই কি মাতৃকোষের হুবহু, সবকিছুই একই রকম। একে সমীকরণিক বিভাজন বলা হয়। সমীকরণিক কেন, যেহেতু দুটাই সমানভাবে সমান সংখ্যক এবং সমরূপভাবে উৎপন্ন হয়, এই কারণে বলা হয় সমীকরণিক। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে, অর্থাৎ সোমাটিক সেল জীবের দেহকোষে কি হয়, মাইটোসিসটা হয়ে থাকে। হ্যাঁ, একটা বিষয় ক্ষয়ে প্রায় প্রায় একটা কোশ্চেন আছে দেখা যায়, মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়। যদি আসে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, তাহলে কি বলবো, মাইটোসিস পরিবিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুটি অনুরূপ কোষের সৃষ্টি হয়, অর্থাৎ এর নিউক্লিয়াস সমানভাবে একবার বিভাজনের মাধ্যমে একটা ক্রোমোজোম থেকে দুটা ক্রোমোজোম এবং একটা সাইটোপ্লাজম থেকে দুটা সাইটোপ্লাজম তৈরি করে। এতে কি থাকে, মাতৃকোষে এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএর পরিমাণ সমান থাকে এবং এরা পরস্পর হুবহু অনুলিপি তৈরি হয়। এই কারণে একে সমীকরণিক পরিবিভাজন বলা হয়। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে বা সোমাটিক সেলে হয়ে থাকে। বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। যদি আসে উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হয়। অর্থাৎ ভাজক টিস্যু মানে কি, উদ্ভিদের বর্ধনশীল অংশ। একটা উদ্ভিদ হলে এই উদ্ভিদের এইদিকে যে বর্ধনশীল অঙ্গগুলো রয়েছে, যেগুলো প্রতিনিয়ত বর্ধিত হয়, সেই অংশগুলোতে থাকে ভাজক টিস্যু, অর্থাৎ যে টিস্যু বারবার বিভাজিত হতে পারে, সেই ভাজক টিস্যু কোথায় কোথায় থাকে, যেমন কাণ্ডে থাকে, মূলের অগ্রভাগে, একটা উদ্ভিদের মূল থাকে, মূলের একদম মাথার দিকে অগ্রভাগের দিকে কি থাকে, ভাজক টিস্যু থাকে। আবার ভ্রূণ মুকুল, ভ্রূণের যে একদম ভ্রূণ মুকুলটা রয়েছে, সেটাতেও কি থাকে, মাইটোসিস মানে ভাজক টিস্যু থাকে, অর্থাৎ মাইটোসিস ঘটে থাকে। এভাবে ভ্রূণ মূল, একটা ভ্রূণের মূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস পরিবিভাজন হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়ও এ ধরনের বিভাজন হয়। অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময় কোন বিভাজন দেখা যায়, মাইটোসিস পরিবিভাজন দেখা যায়। এবার মাইটোসিসের পর্যায়সমূহ। মাইটোসিস পরিবিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা একটার পর একটা চলতে থাকে, যে বিভিন্ন ধাপ, আমরা পরে যেমন 5টা ধাপ রয়েছে, 5টা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে, কোনো বিচ্ছিন্নতা এর ভিতরে দেখা যায় না। এই কারণে এটা বলা হয়েছে কি একটু অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। এই বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে। তাহলে একটা কথা, ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন, এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। অর্থাৎ এখানে দুইটা বিভাজন ঘটে মাইটোসিস, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন
যাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমিক বিভাজন যাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। এই অবস্থাকে কি বলা হয়? ইন্টারফেস। অর্থাৎ এটা কোষ যখন বিভাজনের আগে কোষ বিভাজনের প্রস্তুতিমূলক কিছু কাজে ব্যস্ত থাকে, তখন সে পিরিয়ড বা সে সময়টাকে বলা হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ দুইটা ফেজের মধ্যবর্তী সময়। বর্ণনা সুবিধার জন্য মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে 5টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। কয়টা পর্যায়ে ভাগ করা হয়ে থাকে? 5টি। পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কি কি পর্যায় পেলাম? 5টা। প্রোফেজ, দ্বিতীয়ত প্রোমেটাফেজ, তৃতীয়ত মেটাফেজ, চতুর্থত অ্যানাফেজ এবং পঞ্চম টেলোফেজ। প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। এটা হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস কি হয়? প্রথম দিকে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। অর্থাৎ ক্রোমোজোমগুলো প্রোফেজের আগে কি থাকে? একদম সরু সূক্ষ্ম সুতার মতো থাকে এবং পরবর্তীতে যখন প্রোফেজ শুরু হয় তখন কি হয়? এগুলো ধীরে ধীরে সংকুচিত হয় এবং মোটাও খাটো হতে শুরু করে। ক্রোমোজোমের এই পরিবর্তনের কারণ হিসেবে পূর্বে পানি বিয়োজনকে বিবেচনা করা হতো। অর্থাৎ প্রোফেজের ক্ষেত্রে কি হয়? নিউক্লিয়াস থেকে পানির বিয়োজন ঘটতে থাকে। পানির বিয়োজন ঘটার কারণে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে সংকুচিত হয়। সংকুচিত হওয়ার কারণে কি হয়? মোটা এবং খাটো হতে থাকে। তারপর বলছে, তবে আধুনিক গবেষণায় দেখা গেছে ব্যাপারটি পানির সাথে সম্পর্কহীন অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটা হচ্ছে পূর্বের গবেষণা। আর আধুনিক গবেষণায় কি বলা হয়েছে? এটা পানির সাথে সম্পর্ক নয়, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই জন্য আমাদের বই এটা আলোচনা করা হয়নি, এটা পরবর্তীতে আলোচনা করা হবে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে তখন এদের দেখা সম্ভব হয়, অর্থাৎ যখন এরা সংকুচিত হয়ে খাটো মোটা হতে শুরু করে তখন এদেরকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কি করা যায়? দেখা যায়। এছাড়া খালি চোখে তো দেখা যায় না। যদি পানি সংশ্লিষ্ট মোটা খাটো না হতো তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা সম্ভব ছিল না। এরপর বলা হয়েছে এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ। ক্রোমাটিড উৎপন্ন হয় কোন ধাপে? ক্রোমাটিড উৎপন্ন হয় প্রোফেজে। ক্রোমাটিড উৎপন্ন হয় প্রোফেজে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় না। দেখো, যদি আমরা এটা চিত্রে দেখি তাহলে ভালো বোঝা যাবে। প্রথমত কি বলা হয়েছে? এই যে নিউক্লিয়াসটা বড় হতে থাকে এবং কি পানি বিয়োজন ঘটে আগের ধারণা অনুযায়ী। এই কারণে ক্রোমোজোমগুলো কি হয়? ধীরে ধীরে খাটো এবং মোটা হতে শুরু করে। এই যে এখানে ক্রোমোজোমগুলো কি সংকুচিত এবং সংকুচিত বলতে সরু সূক্ষ্ম সুতার মতো, এদেরকে আলাদাভাবে ভাগ করা যাচ্ছে না, কিন্তু এখানে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে মোটা হতে শুরু করে। এই মোটা হতে হতে এক পর্যায়ে কি হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই যে ক্রোমোজোম এটা সেন্ট্রোমিয়ার ব্যতীত কি হয়? দুই ভাগে ভাগ হয়ে যায়। ক্রোমোজোম এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই প্রতিটি ভাগকে কি বলা হচ্ছে? প্রতিটি ভাগকে বলা হচ্ছে ক্রোমাটিড। প্রতিটি ভাগকে বলা হয় ক্রোমাটিড। এবং একটা ক্রোমোজোম থেকে দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়। এর ভাগ হয় না কোন অংশটা? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ব্যতীত অপর অংশগুলো বিভাজিত হয়। এভাবে কি হচ্ছে? প্রোফেজ ধাপটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। প্রথমত কি হচ্ছে? নিউক্লিয়াসে পানি বিয়োজন হয়, নিউক্লিয়াস বড় হয়, ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো মোটা হতে শুরু করে। একটা ক্রোমোজোম থেকে কি হয়? দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত থাকায় এর সংখ্যা গণনা করা যায় না। কতটি ক্রোমোজোম আছে তা বর্ণনা করা যায় না, কিন্তু এটি হয় শেষের দিকে, প্রোফেজের শেষের দিকে এই ধাপগুলো করে থাকে। এখানে দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দুটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আমাদের। তো যদি আসে, এটা অবশ্যই আসে আমাদের বইয়ের জন্য বা ঘরের জন্য লিখতে হয় প্রোফেজের বিভিন্ন বৈশিষ্ট্য, তখন তোমরা কিভাবে দিবে? অবশ্যই পয়েন্ট আকারে দিবে। পয়েন্ট আকারে দেওয়ার পর এই চিত্র যে কোনো একটা ফিগার তোমাদের অবশ্যই দিতে হবে। বিশেষ করে উদ্ভিদের ফিগারটা অবশ্যই দিবা। উদ্ভিদ কোষের ফিগারটা দিলেই 3-3 স্যারেরা বদ্ধ থাকবে। এবার দ্বিতীয় পর্যায় প্রোমেটাফেজ, অর্থাৎ মেটাফেজের আগের ধাপ। প্রোমেটাফেজে বলা হয়েছে এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের বা স্পিন্ডল অ্যাপারেটাসের সৃষ্টি হয়। এই যে প্রাণী কোষে যদি দেখো, এখানে দেখা যাচ্ছে কি এই যে দুই মেরুযুক্ত কতগুলো তন্তুময় প্রোটিন। তন্তুময়, এই যে এগুলো হচ্ছে তন্তুময় প্রোটিন। এগুলো হচ্ছে তন্তুময় প্রোটিন। তন্তু, এই যে
সুতা আকৃতির যে গঠনগুলো এগুলোকে বলা হচ্ছে তন্তুময় প্রোটিন। এগুলো সমন্বয়কে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই যে একটা যন্ত্রের মতো কাঠামো তৈরি করেছে, এটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রে দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এই স্পিন্ডল যন্ত্রটার এই মাঝামাঝি যে অংশটা রয়েছে, এই মাঝামাঝি অংশটা এটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। এদেরকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বলা হয়। স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তুগুলো কি দিয়ে গঠিত? এগুলো হচ্ছে কোষকঙ্কালের মাইক্রোফাইবিল দিয়ে গঠিত। স্পিন্ডল তন্তুগুলো কি দিয়ে গঠিত? আমাদের যে কোষকঙ্কাল রয়েছে, অর্থাৎ উদ্ভিদের কোষকঙ্কাল, এই কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে গঠিত। এবং এগুলো কি থাকে? এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু, স্পিন্ডল ফাইবার। তারপর বলছে এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল তন্তুর নির্দিষ্ট অংশের সঙ্গে যুক্ত হয়। এই তন্তুগুলোকে বলে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। এই যে যদি তোমরা এখানে চিত্রে দেখো, এই যে ক্রোমোজোমের যে এটা রয়েছে, এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারটা এই তন্তুর যে অংশের সঙ্গে যুক্ত সেই অংশটাকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদের ক্রোমোজোমাল তন্তু বলা হয়। অর্থাৎ স্পিন্ডল ফাইবারের যে অংশটুকু বা যে তন্তুর মাধ্যমে স্পিন্ডল ফাইবারের সঙ্গে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেই অংশটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমগুলো এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। ক্রোমোজোমগুলো কোন অঞ্চলে বিন্যস্ত হতে থাকে? ধীরে ধীরে বিষুবীয় অঞ্চল, অর্থাৎ ইকুয়েটর বা মাঝামাঝি যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলে বিন্যস্ত হতে থাকে বা বিন্যস্ত হতে শুরু করে। কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। এটা গুরুত্বপূর্ণ। প্রোমেটাফেজে কি থাকে? প্রোমেটাফেজে ঘটে হচ্ছে কোষের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার যে আবরণ, নিউক্লিয়ার আবরণ, এই দুটা বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি ঘটে না, বিলুপ্তি ঘটে পরবর্তী পর্যায়ে। যেখানে কি থাকে? বিলুপ্তি ঘটতে থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে দেখা গেছে বিলুপ্তি শেষের দিকে ঘটে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি ঘটে হচ্ছে মেটাফেজে গিয়ে। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্ববিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে। যে উদ্ভিদের সেন্ট্রিওল দুটি বৃহৎ কোষে এই দুটা দুই মেরুতে অবস্থান করে প্রাণী কোষের ক্ষেত্রে এটা। এবং সেন্ট্রিওল যদি চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়, একে অ্যাস্টার রে বলে। এই যে সেন্ট্রিওল দুটি এর চারপাশে এই যে রশ্মিগুলো বিচ্ছুরিত হচ্ছে, রশ্মিগুলোকে কি হয়? রশ্মিগুলোকে বলা হয় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। এটা কোন ধাপে ঘটে? এটা হচ্ছে প্রোমেটাফেজে ঘটে। তাহলে আবার প্রোমেটাফেজ আমরা সংক্ষেপে বর্ণনা করি কিভাবে। এ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এ পর্যায়ে কি হয়? স্পিন্ডলের দুই মেরুযুক্ত মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। স্পিন্ডল তন্তুর সঙ্গে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে অংশে যুক্ত থাকে স্পিন্ডল তন্তু তাকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো যুক্ত থাকে বলে ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এরপর যে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে এবং সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওলের চারদিক থেকে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। এভাবে আমরা পয়েন্ট করে 4টা থেকে 5টা পয়েন্ট তৈরি করতে পারবো। এবং অবশ্যই এই ফিগারটা আমাদের আর্ট করতে হবে। ফিগারটা আর্ট করে এইভাবে মার্ক করে দিতে হবে কোনটা কি। তাহলেই আমরা বয়ে আসলে তিনটেই এনশিওর করতে পারবো। তারপর মেটাফেজ। মেটাফেজ মানে কি? মাঝামাঝি বা মাঝের যে পর্যায়, অর্থাৎ মাইটোসিস বিভাজন যে 5টা ধাপ রয়েছে তার একদম মাঝের যে ধাপ সেটা হচ্ছে মেটাফেজ। মেটা মানে মাঝ বা মধ্য। মেটাফেজে কি বলা হয়েছে? এ পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বা দুই মেরুর মধ্যখানে অবস্থান করে। অর্থাৎ এই পর্যায়ে শুরুর দিকে কি হয়? ক্রোমোজোমগুলো এই যে ইকুয়েডর বা বিষুবীয় অঞ্চল রয়েছে এই পর্যায়ে এসে বিন্যস্ত হয়। অর্থাৎ ইকুয়েডর অঞ্চল বরাবর সবাই একই লাইনের ভিতরে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী অবস্থান করে। এই যে সেন্ট্রোমিয়ারগুলো কি হয়? সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে এবং
এর বাহু দুটি থেকে কোন দিকে? দুই মেরুর দিকে। বাহু দুটি থেকে এই দিকের এটা এই মেরুর দিকে, এই দিকের এই বাহু এই মেরুর দিকে। তাহলে সেন্ট্রোমিয়ার থেকে বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী অবস্থান করে। এরপর যে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাফেজের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো কি হয়? সর্বাধিক খাটো এবং মোটা হয়। সর্বাধিক খাটো এবং মোটা হলে ক্রোমোজোমগুলোকে আরো স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, অর্থাৎ প্রতিটা ক্রোমোজোমের যে দুইটা করে ক্রোমাটিড রয়েছে, এই ক্রোমাটিড দ্বয় পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে এবং এ পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, অর্থাৎ এই সেন্ট্রোমিয়ার দ্বারাই তো এরা ট্রাকশন ফাইবারের সঙ্গে যুক্ত থাকে। এবার সেন্ট্রোমিয়ার দুটা বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার দুটো বিভক্ত হওয়ার কারণে বিভক্ত হয়ে যাওয়া হতে থাকে এবং এক পর্যায়ে পরবর্তী ধাপে বিভক্ত হয়ে যায় এবং ক্রোমাটিড দ্বয় দুই মেরুর দিকে অগ্রসর হতে শুরু করে। এটাই বলা হয়েছে এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। গুরুত্বপূর্ণ, একটা কথার প্যাচ রয়েছে যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে? যেগুলো সম্পূর্ণ বিলুপ্তি ঘটে শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে মেটাফেজে। আর যদি বলে ঘটতে থাকে, বিলুপ্তি ঘটতে থাকে, সেটা হচ্ছে কোন পর্যায়ে? প্রোমেটাফেজে। বিলুপ্তি একদম ঘটে যায় মেটাফেজে গিয়ে, বিলুপ্তি ঘটতে থাকে প্রোমেটাফেজে। মেটাফেজ যদি আসে একইভাবে এই ফিগারটা আমাদের অবশ্যই আর্ট করতে হবে। ফিগার না আর্ট করলে আমাদের 1 মার্ক কাটা যাবে। এবং অবশ্যই এগুলো কি পয়েন্ট আকারে দিতে হবে। পয়েন্ট আকারে দিলে কিভাবে দেওয়া যায়? 1 নম্বর পয়েন্ট দিয়ে দেওয়া গেল কি ক্রোমোজোমগুলো স্পিন্ডলের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। 2 নম্বর কি হয়? সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল এবং বাহুদল মেরুমুখী অবস্থান করে। 3 নম্বর ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা খাটো দেখায়। 4 নম্বর শেষের দিকে এ পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। 5 নম্বর নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এরপর 4 নম্বর ধাপ হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ, এটার আরেকটা নাম হচ্ছে গতি পর্যায়। অ্যানাফেজ মানে গতি পর্যায়। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাবে বিভক্ত হয়ে যায়। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভক্তি বা সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, শুরু হয় কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে মেটাফেজে। আর সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত হয়ে যায় থাকে তাহলে সেটা হচ্ছে অ্যানাফেজে। বিভক্ত হয়ে যায় অ্যানাফেজে। ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। যদি বলে তাহলে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয় মাইটোসিসের কোন ধাপে? অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয় মাইটোসিসের অ্যানাফেজ ধাপে বা গতি পর্যায়ে। আর কেন অপত্য ক্রোমোজোম গঠিত হয়? যেহেতু সেন্ট্রোমিয়ার দুটি সম্পূর্ণভাবে দুইভাবে বিভক্ত হয়ে যায়, এই কারণে দুটি অপত্য ক্রোমোজোম গঠিত হয়। কোন ধাপে? অ্যানাফেজে। এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে প্রতিটি ক্রোমোজোমে কয়টা করে সেন্ট্রোমিয়ার থাকে? একটা করে। মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোমে একটা করে সেন্ট্রোমিয়ার ছিল। এই কারণে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমানুপাতিক থাকে। আবার বলছে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। এবার যে ক্রোমাটিড দুইটা ছিল, ক্রোমাটিড দুইটা থেকে দুটা বিচ্ছিন্ন হয়ে দুটা ক্রোমোজোমে পরিণত হলো। এই ক্রোমোজোম দুইটা এবার কি করে? দুই মেরুর দিকে অগ্রসর হতে থাকে। দুই মেরুর দিকে অগ্রসর হতে থাকে। ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। ক্রোমোজোমের ক্রোমাটিডের দুটো অংশ ছিল, তার একটা এই মেরুর দিকে আর একটা অপর মেরুর দিকে অগ্রসর হতে থাকে। অবস্থায় এরা ক্রোমাটিড হিসেবে নয়, ক্রোমোজোম হিসেবে অগ্রসর হয়ে থাকে। এবং অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। গুরুত্বপূর্ণ এটা। অপত্য ক্রোমোজোমের যখন চলন ঘটে মেরুর দিকে তখন কি হয়? এই যে সেন্ট্রোমিয়ার কি হয়? অগ্রগামী হয়, নাকি সামনের দিকে থাকে। সেন্ট্রোমিয়ার থাকে সামনের দিকে এবং বাহুদ্বয় থাকে কি? পিছনের দিকে। অর্থাৎ সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করে কারা? বাহুদ্বয়। এই কারণে বলা হয়েছে ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি, এল, জে বা আই এর মতো আকার ধারণ করে। কেমন আকার ধারণ করে? ভি, এল, জে এবং আই এর মতো আকার। অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো বা সেন্ট্রোমিয়ারগুলো যখন মেরু অভিমুখে চলাচল করে তখন এগুলো একটা নির্দিষ্ট আকারের হয়ে থাকে। যেমন যদি ভি আকৃতির হয়, এমন ভি আকৃতির মধ্যে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝ, সেন্ট্রিক মানে কেন্দ্র, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা একদম মাঝ বরাবর থাকে।
ভি এর এই মাথাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার হলে ভি এর দুটা বাহু হচ্ছে কি ক্রোমোজোম, ক্রোমোজোমের দুটা বাহু। এটা থাকে একদম সেন্ট্রোমিয়ারতে থাকে দুটার মাঝ বরাবর। মাঝ মানে মেটা, এখানে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। এরপর এল আকৃতির। এল বলতে যদি মাঝ থেকে একটু সরে যায় সেন্ট্রোমিয়ারটা, অর্থাৎ বাহুদ্বয় একটু কম বেশি হয়, সেটাকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, অর্থাৎ অর্ধ মাঝ। এবং অ্যাক্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক মানে যে আকৃতির মতো, অর্থাৎ এটা এল থেকে আরো দূরে সরে যাবে, অর্থাৎ এবার পার্থক্যটা অনেক বেশি হবে। আরেকটা হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলো মানে একদম প্রান্ত, টেলো মানে কি প্রান্ত, একদম এটা আয়ের আকৃতির হবে, একদম প্রান্তে গিয়ে বাহুটা থাকবে সেন্ট্রোমিয়ার, এবং এটাতে একটা মাত্র বাহু থাকবে। এই তিনটাতে দুইটা বাহু লক্ষ্য করা যাবে, এবং আই বা টেলোসেন্ট্রিকে গিয়ে একটা বাহু লক্ষ্য করা যাবে। এটা আমরা বলা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি, এল, জে বা আই এর মতো আকার ধারণ করে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলে। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান করে, অর্থাৎ অ্যানাফেজের শেষের দিকে এই অপত্য ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে? স্পিন্ডল যন্ত্রের একদম মেরু প্রান্তে, মেরুর দিকে অবস্থান করে, এবং ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। মেরুর দিকে যখন যেতে থাকে তখন এগুলো ক্রোমোজোমগুলো আকারে কি হয়? বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এভাবে অ্যানাফেজ পর্যায় বা গতি পর্যায় শেষ হয়েছে। এখানে গতি পর্যায় কেন বলা হচ্ছে? যেহেতু ক্রোমোজোমগুলো কি হয়? দুই মেরুর দিকে অগ্রসর হয়, দুই মেরুর দিকে গতিশীল হয়, এ কারণে তাকে বলা হয় গতীয় পর্যায়, গতি পর্যায়। এরপর টেলোফেজ বা মাইটোসিসের একদম শেষ পর্যায় বা 5 নম্বর পর্যায়। এই পর্যায়ে কি হয়? এই যে মাইটোসিসের শেষ পর্যায়ে, এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীত হয়ে ওঠে, অর্থাৎ প্রোফেজে যেমন কি হতো? পানি সংকোচন হতো, নিউক্লিয়াস আকারে বড় হতো, ক্রোমোজোমগুলো সংকুচিত খাটোমোটো হতে শুরু করতো। এক্ষেত্রে ঠিক উল্টাটা হবে। কি হবে? ক্রোমোজোমগুলো আবার শুরু হবে, শুরু হলে কি হবে? লম্বা আকার ধারণ করবে। এর কারণ হিসেবে পূর্বে উল্লেখিত পানিযোজক বিবেচনা করা হতো, তবে আধুনিক গবেষণায় দেখা গেছে দুটি জটিল প্রক্রিয়া যা ক্রোমোজোমের পানির পরিমাণের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ একইভাবে কি হয় না, পূর্বের ধারণা অনুযায়ী যদি পানি বিয়োজন হয় তাহলে প্রোফেজ শুরু হয়, আর যদি পানি যোজন ঘটে, পানি যুক্ত হয়, তাহলে কি হয়? সেটা হচ্ছে টেলোফেজ হয়। তা আগের ধারণা অনুযায়ী। বর্তমান আধুনিক ধারণা অনুযায়ী এটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পূর্ণ হয়, যা পানির পরিমাণের উপর নির্ভর করে না। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এই পর্যায়ে আলাদাভাবে আর কোনো ক্রোমোজোম দেখা যায় না। এগুলো নিউক্লিয়ার রেটিকুলাম বা সরু সুতার মতো আকৃতি ধারণ করে, এমন সরু সুতার মতো আকৃতি ধারণ করে। নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। আমরা প্রোফেজে কি বলেছি? নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন তখন কেবল বিলুপ্ত হতে শুরু করে। একটা হচ্ছে শুরু করে, যদি শুরু করে বলে তাহলে সেটা হচ্ছে প্রোফেজ। যদি বিলুপ্ত হতে থাকে এমন কথা উল্লেখ থাকে সেটা হচ্ছে প্রোমেটাফেজ, আর যদি বিলুপ্ত হয়ে যায় সেটা হচ্ছে মেটাফেজ। তো তাহলে যদি প্রোফেজে বিলুপ্ত হওয়া শুরু হয় তাহলে টেলোফেজে হবে পুনর্ভাব, অর্থাৎ আবার এটা কি হবে? পুনরাবির্ভাব ঘটবে। এটা নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, অর্থাৎ এই নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে আবার একটা নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়। ফলে দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে, মাইটোসিসের কোন পর্যায়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়? কোন পর্যায়ে নিউক্লিয়াস গঠিত হয়? অবশ্যই এটা হবে কোন পর্যায়ে? টেলোফেজে। আচ্ছা, এই যে 5টা পর্যায়, এই 5টা পর্যায়ে কিন্তু মাইটোসিসের মধ্যে কেরিওকাইনেসিস, তো নিউক্লিয়াসের বিভাজনের 5টা পর্যায়। এই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা 5টা পর্যায়ে ভাগ করেছি। এই 5টা পর্যায় শেষ হওয়া মানে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়া, আর নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়া মানে কি হওয়া? দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, এবং এরপর সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমিক বিভাজন শুরু হয়। এ কারণে যদি বলে নিউক্লিয়াস অপত্য নিউক্লিয়াস গঠিত হয় কোন ধাপে, সেটা হচ্ছে টেলোফেজে। এটাই মাইটোসিসের অর্থাৎ কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের শেষ পর্যায়ে। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ স্পিন্ডল যন্ত্র ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে, অর্থাৎ ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় তলে এন্ডোপ্লাজম জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয়। এন্ডোপ্লাজমিক যে জালিকা রয়েছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কি হয়? বিষুবীয় অঞ্চলে গিয়ে, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল হলে এই বিষুবীয় অঞ্চলে গিয়ে জল হতে শুরু করে।
বিষুবীয় অঞ্চলে গিয়ে জল হতে শুরু করে এবং এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। অর্থাৎ এটা যে একটা কি হয় কোষ হয়, তাহলে এর মাঝামাঝি এই বিষুবীয় অঞ্চলে কি এন্ডোক্রাইন রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এসে জমা হয়, জমা হয়ে একটা প্লেট আকৃতি বা একটা দুইটাকে পৃথক করে একটা রেখার তৈরি করে, এটা এভাবে প্লেট গঠন করে। এই প্লেটটাকে বলা হচ্ছে কি কোষ প্লেট। কোষ প্লেটের মাধ্যমে কি হয়, দুটা অপত্য কোষের সৃষ্টি হয়। যখন কোষ প্লেট গঠন করে এরপর সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবর্তন ঘটে। দুইটা যে অপত্য কোষ রয়েছে এখনো বিভক্ত হয়নি, সে অপত্য কোষদ্বয়ের মধ্যে কি হয়, সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো সমানভাবে বণ্টিত হতে থাকে, ফলে দুটি অপত্য কোষ বা ডটার সেলের সৃষ্টি হয়। তাহলে অপত্য কোষ কখন তৈরি হয়, টেলোফেজের শেষে। আর অপত্য নিউক্লিয়াস কখন তৈরি হয়, এটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে। টেলোফেজ শেষ হওয়া মানে অপত্য কোষ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু। টেলোফেজ চলাকালীন অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। টেলোফেজ শেষ করা মানে অপত্য নিউক্লিয়াস গঠিত হওয়া। আর অপত্য নিউক্লিয়াস গঠন হওয়ার পরেই সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমিক বিভাজন শুরু হয়। সাইটোপ্লাজমিক বিভাজন শেষ হওয়া মানে এটা অপত্য কোষ তৈরি হয়। ক্যারিওকাইনেসিসের মাধ্যমে আমরা দুটি অপত্য নিউক্লিয়াস পাই। সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমিক বিভাজনের মাধ্যমে দুটি অপত্য কোষ পাই, ডটার সেল পাই। প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর, প্রাণীদের ক্ষেত্রে এই স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল রয়েছে এ বরাবর কোষ ঝিল্লিটি, কোষের যে ঝিল্লি রয়েছে তা গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায়। অর্থাৎ এটা একটা হলে কোষ হলে এই যে কোষ ঝিল্লি রয়েছে এটা এই অঞ্চলে গিয়ে এমন ভিতরের দিকে ঢুকে যায়, ভিতরের দিকে ঢুকে যায় এবং এটা খাঁজের তৈরি হয়। এই গর্ত সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয়, ফলে দুটি অপত্য ভাগে বা কোষটি দুভাগে ভাগ হয়ে যায়। কিভাবে ধীরে ধীরে মিলিত হতে হতে দুটো যখন একদম মিলিত হয় তখন পরস্পর আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দুটা অপত্য কোষে বিভক্ত হয়ে পড়ে। এর মাধ্যমে কি হয়, সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শেষ হয়। এখানে চিত্রের মাধ্যমে এগুলো দেখানো হয়েছে। প্রথমে ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে চলে, ইন্টারফেজ থেকে তারপর প্রোফেজ হয়। প্রোফেজে কি হয়, বড় নিউক্লিয়াস এবং ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিন তন্তুগুলো ধীরে ধীরে খাটো মোটা হতে শুরু করে। মেটাফেজে গিয়ে একদম মোটা হয় এবং খাটো হয় এবং এর মাঝামাঝি অঞ্চল বা ইকুয়েটর অঞ্চলে অবস্থান করে। অ্যানাফেজে কি হয়, এগুলো মেরুর দিকে চলে যেতে থাকে, গতিশীল হয়, এই কারণে গতিশীল পর্যায়ে বলা হয়। টেলোফেজে গিয়ে একদম দুই মেরুতে ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোমগুলো কি হয়, বিভক্ত হয় এবং দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। আর অপত্য কোষ এরপর টেলোফেজ শেষ হওয়া মানে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হওয়া। প্রাণী কোষের ক্ষেত্রে দুই মেরুতে অর্থাৎ ইকুয়েটর অঞ্চলের ক্ষেত্রে ইকুয়েটর অঞ্চলের কোষ ঝিল্লিটা কি হয়, ভেতর দিকে ঢুকে যায়, একটা খাঁজের সৃষ্টি হয় এবং খাঁজ দুটা পরস্পর মিলিত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হয়। এভাবেই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোসিস পর্যায়ে মাইটোসিস পর্যায়ের ধাপগুলো সম্পূর্ণ হয়ে থাকে। তো আজকে আমাদের এই পর্যন্ত লেকচার ছিল। এর পরের লেকচারে আমরা সাইটোকাইনেসিস মাইটোসিসের গুরুত্ব এবং মায়োসিস সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।